কেমন আছো আর? হ্যাঁ, তাচ্ছিল্য হাসলো আরহা, বলল, কেন জিজ্ঞেস করছেন? আমার এই অবস্থার উপর তাচ্ছিল্য হাসতে? আমার উপর তোমার তো ক্ষোভ কেন? কারণ আপনিও একজন ঠকবাজ। কি করেছি আমি? আমাকে ডেকে নিয়ে চরিত্রহীনা প্রমাণ করতে চেয়েছেন। চরিত্রহীনা নয়, ওই বদলোকটার থেকে মুক্ত করতে চেয়েছি তোমায়। কেন এসেছেন এখন? এত কঠোর হচ্ছ কেন? আমার উপর হাসবেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলবেন আপনি ঠিক ছিলেন, আমি ভুল? তোমার কি মনে হয় এত জঘন্য আমি? বলবো কি করে? পুরুষ জাত তো আপনি। আমার ওপর এত কিসের রাগ ক্ষোভ তোমার? সব ভুলে নতুন এক সূচনা করা যায় না? কোনো কিছুই আর চাই না। রাগে পাগল হয়েছে তুমি। কি চাই আপনার? তুমি তোমার আর তোমার গর্ভের সন্তানের দায়িত্ব নিতে চাই। জীবনসঙ্গী করবে আমায়? জারাফের হুট করে দেওয়া প্রস্তাবে আরহা হতভম্ব। বিমু নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে, চরম অপমান বোধ করলো। বুক কেঁপে কান্না আসছে। সে এতই কি তুচ্ছ, সস্তা? নিজের একান্ত জীবন বলতে কি কিছুই নেই তার? সে কি সবার হাতের পুতুল? কেন অন্যের বোঝা হয়ে চলতে হবে তাকে? নারী বলে কি এতই দুর্বল, পায়ে ঠেলা বস্তু? একদিক থেকে লাথি মারবে, অন্যদিকে যেয়ে পড়বে। মুহূর্তে চরম মেজাজ খারাপ হলো। আরহা চিৎকার করে বলল, এক্ষুনি আমার ঘর থেকে বের হন, বের হন বলছি। জারাফ আরহার ব্যবহারে তাজ্জব। সে রেগে যাওয়ার মতো এমন কি করলো? এই পরিস্থিতিতে তার সঙ্গী হওয়ার প্রস্তাব কি ভুল? জারাফ ঘরের বাহিরে বের হতে মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। আরহা দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল ঠায়। এমন আর কত প্রস্তাব শুনতে হবে তাকে? রাতের আধার মারিয়ে ভোর নামতে শুরু করেছে মাত্র। দক্ষিণের ভারী পর্দার আড়াল হতে সোনালি রোদ উকি মেরে আবছা অন্ধকার ঘরটা সামান্য দৃশ্যমান। টি টেবিল ভেঙে কাঁচ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অগোছালো চারিপাশ। বিছানার পাশে হাত পা গুজে জড়সড়ভাবে বসে আছে কানন। শক্ত মুখ, অশ্রুসিক্ত চোখ, দৃষ্টি বিছানায় এলোমেলো অগোছালো উপর হয়ে শুয়ে থাকা ইসাকের শার্টবিহীন বলিষ্ঠ গতরে, জ্বলন্ত ক্রোধের অনল আখিতে। অপমান তিরস্কারে চোখ ভিজে আসছে বারবার। ছোট থেকে রোদপুর এতিমখানায় বড় হয়েছে কানন। পরিবার পরিজন বলতে কেউ নেই তার। এতিমখানার নিয়ম অনুযায়ী ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রোদপুর ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছে। বড় কলেজে পড়বে স্বপ্ন ছিল চোখে, কিন্তু ভাগ্যে লিখন ছিল আরেক। কলেজের নাম করে নিয়ে গেল অন্ধকার নরকে। অল্প বয়স রূপবতী হওয়ায় জনপ্রিয়তা মিলল নিকটে। 16-17 বছর বয়সে হয়ে উঠল নামকরা বেশ্যা। অল্প দিনেই খরিদ্দারের ভিড় জমতে শুরু হলো। পড়াশোনার স্বপ্ন ছেড়ে টাকা কামাতে শুরু করলো। মানতে লাগলো নরকের কুৎসিত জীবনকে। চোখে টাকার অন্ধ পট্টি বেঁধে নেমে এলো জীবনযুদ্ধের মাঠে। এরই মাঝে একদিন অলৌকিক ঘটনা ঘটল। ভাগ্য মোড় নিল। ইসা কিনে নিল কাননকে, স্বাধীন জীবন দিল বাঁচতে। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে অনেক। ইসাকে মন ধরেছে কাননের, ভালোবেসে ফেলেছে তাকে। এই অর্থ সম্পদ, টাকা পয়সা, রাজত্ব দেখে মাথা ঘুরিয়ে এলো তার। মনে লোভ জন্মেছে। সুদর্শন রাজা সহ রাজত্ব চায় তার। নিজেকে বিলিয়ে দিয়েছে ইসাকে। ক্যারিয়ার, পাবলিসিটি তোয়াক্কা না করে নিজের সবটা দিয়ে পড়ে আছে পাছে। ইসাকের চেতনা বাক্য কানে তুলে নিয়ে একবার শয্যাসঙ্গী হয়ে পার করেছে দিন, কাটিয়েছে রাত। এরই মাঝে জানতে পারল ইসাকের রোদপুর চেয়ারম্যান বাড়ির উপর ক্ষোভ অনেক আগেকার। অজানা এক প্রতিশোধের তৃষ্ণায় ছটফট করছে বারবার। হঠাৎ একদিন খবর এলো চেয়ারম্যান বাড়ির কন্যাকে বিয়ে করছে ইসাক। প্রতিশোধের বিয়ে বুঝতেই বাকি রইল না আর। অদম্য জিদ নিয়ে নেমে পড়ল ময়দানে। ইসাককে পাওয়ার যুদ্ধ চলতে লাগলো মনে মনে। ভেবেছিল আরহা বিদায় হলে খুব সহজে পেয়ে যাবে ইসাককে, কিন্তু হলো আরেক। বেপরোয়া হলো ইসাক। এলোমেলো হয়ে গেল সব। গত 3 মাসে ইসাকের তীব্র অপমান, প্রত্যাখ্যান, তিরস্কার চুপছে বুকে। নড়ে চড়ে উঠল ইসাক। ঘুম কেটেছে তার। চোখ ডলতে ডলতে মাথা চেপে উঠে বসলো সে। মাটিতে পা রাখতে মদের বোতল গড়িয়ে গেল সামনে। মৃদু শব্দ ভাসছে ঘরে। ঘোর কাটলো কাননে। থুবড়ে পড়া মুখ নিয়ে চলে এলো সামনে। হাঁটু গেড়ে বসে পড়ল ইসাকের পায়ের কাছে। ভ্রু কুচকে এলো ইসাকে। শান্ত স্বরে আওড়ালো সে, সমস্যা কি? তোমার এভাবে তিরস্কার সহে না আমার, কষ্ট হয় খুব। থাকতে বলেছি আমি। দরজা খোলা, চলে যাও। কি কমতি আমার, কেন আপন করা যায় না আমায়? গম্ভীর ইসাক। আশাবাদী আওয়াজে কানন বলল আবার, আরহা চলে গেছে 3 মাস। এই 3 মাসে একবারও কাছে আসনি আমার। শুধু এই 3 মাস কেন, আরহাকে বিয়ে করার পর একটি বারকে কাছে টেনেছো আমায়। ইন্টিমেট হয়েছি আমরা, কেন টানোনি? ভালোবেসে ফেলেছো তাকে, বাধা দেয় বুকে? ইসাক ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। কাননের চুলের মুঠি চেপে গজগজ করে বলল, তুই কে? তোকে জবাবদিহি করবো আমি? আর আরহাকে কেন ভালোবাসবো? ও আমার প্রতিশোধ, শুধুই প্রতিশোধ। তাহলে আমার ঘায়ের ঘ্রাণে কেন খোঁজো তাকে? নেশায় ডুবে কেন বারবার খুঁজে বেড়াও আরহাকে? ঘৃণা করে ওকে আমি। ইসাকের শক্ত উত্তরে সাহস পেল কানন। হুট করে চেপে ধরল ইসাকের হাত। উন্মাদের মতো করে বলল, একবার আমার দিকে তাকাও শোনা, একবার দেখো আমি সুন্দর, খুব সুন্দর।
আরহার থেকে খুব বেশি সুন্দর না হলেও ফেলে দেওয়ার মতো না একদম। আমাকে বিয়ে করে নাও। আর কত ঝুলে থাকবো আমি? করে নাও আপন, বৈধ করো বন্ধন। ইসাক ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিল, তাচ্ছিল্য কণ্ঠে বলল, আমি তো তোকে ডাকিনি, তুই যেতে এসেছিস। আগেই বলেছি তোর স্থান আমার নামের সাথে নয়। জলসা করে এক ইশরায় মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে ইশরাক ইব্রাহিমের বিছানায়, সেই আমি বিয়ে করব? তাও আবার তোকে, পতিতাকে? কাট মুখ করে কঠোর আওয়াজ করে ডাকলো কানন। ইসাক, আস্তে, কার সাথে গলা উঁচি কথা বলছিস? আমি যেমন গড়তে পারি তেমন ভাঙতেও জানি। তোর আকাঙ্ক্ষা জানা আছে আমার, মানে লোভ জন্মেছে খুব। ভালোবাসি। বিরক্তির মুখ করে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো ইসাক, বিড়বিড় করে বলল, থার্ড ক্লাস। লাথি মেরে পা ছাড়িয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল, টাকার বান্ডিল বের করে কাননের মুখে ছুঁড়ে মারল। বিরক্তির গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে আসতে হবে না আর। বড় বড় পা চালিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল ইসাক। কানন মুখ থুবড়ে ঠায় বসে, মাথা কাজ করছে না। তার ভেবেছিল আরহার অনুপস্থিতিতে সব ঠিক হয়ে যাবে, ইসাক আগের রূপে ফিরবে, কিন্তু হলো উল্টো। বেঁকে গেল ইসাক, ভয়ে বুক চেপে ফিসফিস করে বলল কানন, সত্যি সত্যি আরহার সৌন্দর্যের মোহে ডুবে যাওনি তো আবার? তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছে ইসাক। ড্রাইভার গাড়ি নিয়ে বাহিরে দাঁড়িয়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতে এনা চিৎকার চেঁচেমেচি লাগলো কানে, ভ্রু কুচকে এলো। তার ব্যস্ত পায়ে এগিয়ে গেল সেদিকে। এলোমেলো ঘর, অগোছালো সব, হাতে ফুলদানি। এনার প্রহারের জন্য প্রস্তুত। দূরে ভীতুমুখ করে দাঁড়িয়ে নার্স। ভীতুমুখে বলল সে। ম্যাডাম খাচ্ছে না স্যার, খাবার নিয়ে গেলে ভাঙচুর করছে সব। ইসাক গম্ভীর হয়ে এগিয়ে গেল, শক্ত কণ্ঠে বলল। কি হয়েছে, খাচ্ছে না কেন? এনা ভীতুমুখে পিটপিট করে চাইল, ভিড় করে বলল, ভাবির কাছে যাব। চলে গেছে সে, আসবে না আর। তা শুনে কেঁদে উঠল এনা, হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাবির কাছে যাব আমি। ভাবির কাছে দিয়ে আসো আমায়। অনবরত কাঁদছে, চিৎকার চেঁচামেচি করছে এনা। বিরক্ত হলো ইসাক, ঘর কাঁপানো ধমক দিয়ে বলল, চলে গেছে সে, আসবে না আর। শুনেছো তুমি, শুনেছো? আর একবারে যেন ওর নাম মুখে না শুনি। চুপচাপ খাও, এখনই সব শেষ করো। ভয়ে কেঁপে উঠল এনা, ঝটপট খেতে লাগলো। রাগী পায়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ইসাক। ইসাকের যাওয়ার দিকে নার্স হতভম্ব চেয়ে। সেদিন নিজ চোখে আরহার সংসার বাঁচানোর আহাজারি দেখেছে, কান্না ভারী, আকুতি এখনো কানে বাজে। একটা মানুষ এতটা নির্দয় হয় কি করে? ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে ঠকিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই, এমন হৃদয়হীন মানুষও হয়। আজকাল শরীর খুব একটা ভালো যাচ্ছে না আরহার। প্রেগনেন্সির 4.5 মাস, ভারী পেট, সামান্য তোড়জোড় করতে ক্লান্ত হয়ে পড়ছে। সকাল থেকে গা ম্যাজম্যাজ করছে, মন বসছে না কিছুতে। খাবারে ভীষণ অরুচি, নাস্তাটাও মুখে তুলেনি। গন্ধ গন্ধ লাগে সব। বৈশাখ মাস, কাঠফাটা রোদ, আকাশচুম্বী গরমের উত্তাপ। অলস দুপুরে বিছানায় গা এলিয়ে উপন্যাসের বইয়ে ডুবে আরহা। হাতে রবীন্দ্রনাথের শেষের কবিতা। আলতো পায়ে ঘরে ঢুকলো নুয়ান। আরহার পাশে বসে মাথায় হাত রাখতেই চিন্তন ফিরল আরহার। হুড়মুড় করে উঠে বসলো, ভাইকে দেখে মিষ্টি হাসলো, বলল, কখন এলে? মাত্রই। আজ আবার ফিরে যাবে ঢাকায়? না, 2 দিন থাকবো। মুখ ফ্যাকাশে কেন তোর? অসুস্থ? ভালো লাগছে না কিছু। কেন? খেতে পারি না, বমি বমি লাগে। চিন্তিত হলো নুয়ান, কিছু একটা ভেবে বলল, দুর্বল লাগে খুব? খুব বেশি না, একটু। এদিকে আয়, মাথায় হাত বুলিয়ে দি। আরহা চট করে উঠে বসলো, ভাইয়ের কাঁধে মাথা রাখলো। আরহার উদাসীন মুখ দেখে প্রশ্ন করলো নুয়ান, কি হয়েছে? বাচ্চার ব্যাপার নিয়ে নুয়াস ভাইজান এখনো রেগে। এইসব নিয়ে এত ভাবতে হবে না তোকে। ইসাহকের জিদ বাচ্চার উপরে ঢালছে। ভাইয়ের রাগ পড়ে যাবে জলদি। কথা বলল না আরহা। নুয়ান আবারও বলল, গতকাল আবারও বাবার কাছে এমপি সাহেব এসেছেন, জাফরের জন্য তোর হাত চাইছে। আরহা গম্ভীর মুখে নড়ে চড়ে উঠল। নুয়ান আবার বলল, বাবা চাইছে সম্বন্ধটা হোক। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো আরহা। আমাকে রাজি করতে বাপজান তোমাকে ডেকেছে? নুয়ান চুপ। আরহা তীর্যক কণ্ঠে বলল, এখন বিয়ে জিনিসটাকে ঘৃণা হয় আমার। বাঁচতে হলে কি বিয়ের প্রয়োজন? বিয়ে ছাড়া কি মানুষ বাঁচে না? মানছি মানুষের জীবনে বিয়ের প্রয়োজন, তাই বলে অনিবার্য তো না। আমি আমার সন্তান নিয়ে নিজের মতো বাঁচতে চাই, কারো সহযোগিতা চাই না আমার। বাবা খুব চিন্তিত তিরু। গত 3 মাসে আমি বিরক্ত ভাই, আর পারছি না। এসব কিছু থেকে মুক্তি চাই। নুয়ান বোনের মাথায় হাত ছুঁয়ে দিল, শান্ত কণ্ঠে বলল, চিন্তা নেই, আমি বাবাকে বুঝিয়ে বলবো। রোদপুর প্রজেক্টে ঝামেলা চলছে। প্রজেক্টের কাজ বন্ধ করতে গ্রামবাসীর আন্দোলন চলছে রোজ। ঝামেলা সূত্র চেয়ারম্যান বাড়ি ধরে ব্যবসার উপর ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছে। আজকাল ম্যানেজারকে দিয়ে কাজ হচ্ছে না, তাকে মানছে না কেউ, তাই প্রায় রোজ
রোদপুর আসতে হচ্ছে ইসাককে। চেয়ারম্যান বাড়ির লোক খেপেছে। গত পরশু খুন করার চেষ্টায় ইসাকের গাড়ির উপর হামলা চালিয়েছে, খুব একটা ক্ষতি করতে পারেনি। গাড়ি ভাঙচুর করেছে সামান্য, ইসাক অবধি পৌঁছাতে পারেনি। ইসাক ঘাবড়ায়নি, বরং এতে আনন্দ পাচ্ছে ভীষণ। এত বছর পর মুখোমুখি লড়াইয়ের সুযোগ মিলেছে। মনে মনে ভেবে রেখেছে সবাইকে হারিয়ে পথে বসাবে, চরম প্রতিশোধ নেবে। প্রজেক্ট এতিমখানা পাশাপাশি, এতিমখানার সামনে দিয়ে রোদপুর থেকে ঢাকা ফেরার রাস্তা। সেই রাস্তা মারিয়ে যেতে হয় তাকে। বৈশাখ মাস, ঝড়ো বাতাস, আকাশ কালো করে মেঘ জমেছে, চারিদিকে ঝুম বৃষ্টি, তোলপাড় করা হাওয়া। গাড়ি মোড়ে জ্যামে থেমে আশেপাশ দেখছে ইসাক। হঠাৎ থেমে গেল চোখ। আচমকা চোখের সামনে ভেসে এলো এক মেয়েলি প্রতিবিম্ব। দীর্ঘ 3 মাস পর খুব পরিচিত সেই মুখ। থমকে গেল ইসাক, থেমে গেল গাড়ি। তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল সব। ইসাকের নিমিষ দৃষ্টি থেমে আছে রাস্তার অপর পাশের গাড়িতে। অস্বচ্ছ কাচের ভিড়ে ফুটে আছে আরহার মুখ। তাকে ছোঁয়ার বৃষ্টিকণার অদম্য জেদ। গা ঢাকা দিয়ে কালো চাদরে মোড়ানো সে ফোলা ফোলা ফর্সা মুখখানায় গোলাপি রঙের আভায়ছে। অবাধ্য কেশে কপাল ঢেকে আরহার নির্বিঘ্ন অনুচ্চ দৃষ্টি বইয়ের পাতায় থেমে। ধুকধুক করছে ইসাকের বুক। নিঃশ্বাসের গতি বাড়ছে অনবরত। নির্বল যন্ত্রণায় জেকে ধরেছে মাথা। কয়েক মুহূর্ত কেটে গেল। জ্যাম আড়াল হলো গাড়ি। অস্থির হয়ে উঠল ইসাক। ছটফট দৃষ্টিতে খুঁজতে লাগলো আবার। রোদপুর ছেড়ে ভাইয়ের সাথে ঢাকার পথে রওনা হয়েছে আরহা। বাবার সাথে সামান্য মনোমালিন্য হয়েছে আরহার, যদিও মোহাম্মদ চৌধুরী তেমন কোনো দোষ নেই। মেয়ের জীবন গুছানোর চেষ্টায় তিনি, কিন্তু আরহা তা মানতে নারাজ। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিয়ে শাদীর ঝামেলায় জড়াবে না। আর মনের ক্ষত এখনও কাঁচা, সেখানে নাড়াচাড়া দিয়ে কী লাভ? জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত বিশ্বাসঘাতকতা। যেই আঘাতে জর্জরিত আরহা, যাকে নিজের সবটা দিয়ে চেয়েছে, প্রাণপ্রিয় করেছে, সেই মানুষটাই পিঠ পিছে প্রহার করেছে। আজও সবটা দুঃস্বপ্ন মনে হয়। ইসাকে সেই রূপ আজও গায়ে কাটা জাগিয়ে দেয় আরহা। তীব্র ঘৃণা জাগ দিয়ে ওঠে শরীর। কিছু স্মৃতি গভীর ক্ষত ফেলে যায়, গলার কাটার মতো আটকে থামে মস্তিষ্কে। না ফেলা যায় না গিলা যায়। ছোট্ট নিঃশ্বাস মেলে জানালার বাইরে চোখ বুলালো আরহা। ঝড়ো হাওয়া, টিপ টিপ বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। ব্যস্ত শহরের শোরগোল কমেনি এখনো। দোকানিরা তখনও রাস্তায়। গাড়ি রেড সিগন্যালে থেমে, চারিদিক ব্যস্ত শহরের কোলাহল ধ্বনি। আচমকা দৃষ্টি আটকালো বস্তির সরু গলিতে দাঁড়িয়ে থাকা মেয়ের দিক। চেনা জানা মুখ। এত বছর পর মুখ চিনতে অসুবিধা হয়নি আরহার। টকটকে সাজসজ্জা পোশাকের অশ্লীলতা দেখে মেয়েটার পেশা বুঝতে বাকি রইল না আর। মেয়েটা টিনের বেড়ার উপর হেলান দিয়ে মধ্যবয়সী লোকের সাথে কথা বলছে। একে কথা বলা বলে না, অশ্লীল অঙ্গভঙ্গিমা করে খরিদ্দার আকর্ষণের চেষ্টা মূলত। খরিদ্দারের চোখে লালসার ছাপ। মেয়েটার ইশারা হেলতে দুলতে চলে গেল পিছু পিছু। জ্যাম ছেড়েছে বস্তি ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি। আরহাকে পেছনের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করল নুয়ান। ভাই, আমি মেধা আপাকে দেখেছি। কোন মেধা? রোদপুরের মেধা আপা ভাই। তোর প্রাইমারি প্রাইভেট টিউটর? হ্যাঁ ভাই। কি যাতা বলছিস? মেধা অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক বছর। আমি মেধা আপুকেই দেখেছি ওই বস্তির মোড়ে, অশ্লীল সাজসজ্জা পোশাক আশাকে থাকতে দেখে প্রশ্ন করল নুয়ান। শেষের দিক দ্বিধাগ্রস্ত হয়ে আওয়াজ মিলিয়ে এলো আরহার। নুয়ান আরহার কথার মানে বুঝতে ভুল হলো না। ভাবনাগ্রস্ত আওয়াজে বলল, তা কি করে হয়? সবাই বলছিল এতিমখানা থেকে ঢাকায় আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সব মেয়েরা মারা গেছে। কোনোভাবে কি বেঁচে গিয়েছিল? যদি তাই হয় তাহলে রোদপুর না ফিরে এই নোংরা জায়গায় কি করে সে? বিজ্ঞানের তুখোর ছাত্রী ছিল, পড়াশোনা করলে কাজের অভাব ছিল না কোনো। সব ছেড়ে এমন নোংরা পেশায় কেন জড়ালো? চিন্তায় ডুবে গেল আরহা। প্রাইমারিতে মেধার কাছে টিউশন নিয়েছে সে। তখন মেধা সবে ক্লাস 9-এ। এতিমখানা থেকে বেরিয়ে গ্রামের আশেপাশে পড়াতো। পড়াশোনায় ভালো হয় খুব সহজেই টিউশনি মিলত। অল্প দিনে মেধার সাথে খুব ভালো সখ্যতা জমে ওঠে আরহার। চেয়ারম্যান বাড়িতে যাতায়াত বাড়ে মেধার। পড়াশোনার পাশাপাশি আরহার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যেই বছর ম্যাট্রিক দিয়ে এতিমখানা থেকে বেরিয়েছে তখন আরহা 7ম শ্রেণীতে। ঢাকার পথে রওনা হবার আগে মেধাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আরহা। বোনের মতো সম্পর্ক হয়ে উঠেছিল তার। মেধা কথা দিয়েছিল মাঝে মাঝে আরহাকে দেখতে আসবে সে। মেধা ঢাকার উদ্দেশ্যে রওনা হবার একদিন পর খবর মিলল গাড়ি খাদে পড়েছে। ড্রাইভার সহ 20 জন মেয়ে ছিল গাড়িতে, মারা গেছে সকলে। খবর শুনে স্তব্ধ হয়ে যায় আরহা। ভেঙে পড়ে প্রচুর। মেধার জন্য কাঁদে খুব। হঠাৎ এত বছর পরে সেই চেনা মুখ দেখে থমকে গেছে সে। যেই খাদে গাড়ি পড়েছিল সেখান থেকে বেঁচে ফেরার কথা না কারো। মেধা ফিরল কি করে? আর এই পতিতালয়ে আসলো কি করে? সন্দেহ জাগলো মনে। ঘাপলা আছে কোথাও। বাড়ি ফিরে অস্থির ইসাক। কোনো কাজে কিছুতে মন বসছে না তার। ছটফট করছে শুধু। ঘর অন্ধকার করে সন্ধ্যা রাত থেকে মদ গিলছে, হচ্ছে না নেশা। চড়ে গেল ইসাক।
কাচে বোতল উঁচিয়ে মাটিতে ছুঁড়ে মারল। কাচের টুকরায় ঝনঝন করে উঠল ঘর। মধ্যরাত, গভীর অন্ধকার, নিশ্চুপ চারিদিক। ঘোর আধারে ঘর জুড়ে ছটফটে চঞ্চল নিঃশ্বাস। বিছানা ছেড়ে মাথা চেপে উঠে বসল ইসাক। শরীরের রক্তবিন্দু দ্রুত গতিতে ছুটছে। চোখের সামনে সবকিছু যেন বিতৃষ্ণা তিক্ত। অস্থির গতিতে ঘর জুড়ে কয়েকবার পায়চারি করলো। মাথা যন্ত্রণায় মৃদু আর্তনাদ করলো। করে ডিভাইনে বসলো। বিকালের স্মৃতি মাথা জেঁকে ধরেছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে আরহার মুখ। বক্ষপিঞ্জরে অনুশোচনার মৃদু স্পন্দন, চোখে রুড়ো আকুতি, দেহ জুড়ে অদ্ভুত যন্ত্রণা। মন বলছে আরহাকে চাই, মস্তিষ্ক বলছে প্রতিশোধ তোর। মন মস্তিষ্কের দৃঢ় সংগ্রাম। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ইসাকের। ফোঁস নিঃশ্বাস ফেললো অনবরত। বিড়বিড় করে বলল, আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, আমি ঘৃণা করি। তুমি আমার ভালোবাসা নাও, শুধুই প্রতিশোধ। মনকে বুঝ দিচ্ছে ইসাক, কিন্তু অবুঝ মন মানতে নারাজ। অতীতের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে বারবার। কানে বাজছে আরহার খিলখিল হাসি। বুক পুড়ছে, বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। মাথার চুল টেনে ধরল ইসাক। নিজেকে নিয়ন্ত্রণ করা তীব্র চেষ্টা তার পারছে না। সে ঘর জুড়ে কিছু খুঁজছে, ছুটাছুটি করছে। মাতাল যেমন নেশার জন্য ছটফট করে, ইসাকও করছে। অন্ধকারে বিছানা হাতিয়ে মোবাইল খুঁজে বের করলো। হন্যে হয়ে গ্যালারি খুঁজছে, নেই, কোথাও নেই। রাগে কিলবিলিয়ে উঠল। জমিনে ফোন ছুঁড়ে মারল। সাথে সাথে ভেঙে চুরচুর হয়ে গুড়িয়ে গেল সব। ইসাক হন্তদন্ত হয়ে উঠল। কাজ পাড়িয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। সূচালো কাজ পায়ে চুবল। বুঝল না ইসাক। ঘোরে আছে সে। মাথা চেপে ধরেছে সর্বনাশী নেশা। কাবার্ডের ডান পায়ের পাল্লা খুলল। কাবার্ড জুড়ে আরহার কাপড় খাবলে শক্ত করে জড়িয়ে ধরল। চোখ বুজে নিল ইসাক। নাক ডুবিয়ে ঘন ঘন শ্বাস টানলো। আরহার গায়ে সে মিষ্টি ঘান। মাতোয়ারা ইসাক। ধুকধুক করছে বুক। থেমে গেল সব যন্ত্রণা। নিস্তেজ হলো মন। ধপ করে মাটিতে বসে পড়ল ইসাক। শুষে নিতে লাগলো নিজের প্রিয় অপ্রিয় নেশা। কথায় আছে যে তার সাথে থাকা যায় না, আবার তারে ছাড়াও বাঁচাও যায় না। নুয়ানের হসপিটালে এসেছে আরহা। এখানকার গাইনি বিশেষজ্ঞ, বেশ নাম করা পরিচিত। জরুরি কিছু টেস্ট করিয়ে মাত্রই বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। গাড়ি পার্কিং এরিয়াতে থেমে। ড্রাইভারকে কড়াকড়িভাবে বলে দিয়েছে নুয়ান আরহাকে সোজা ফ্ল্যাটে পৌঁছে ফোন করে জানাতে। বাড়িতে কাজের লোক আছে, রান্নাবান্না চলাচলে অসুবিধা হবে না তার। কাজের ব্যস্ততায় আরহাকে ঠিকঠাক সময় দিতে পারবে না। তাই একাকিত্ব কাটাতে পাশের ফ্ল্যাটের ভাবি আছে, তার ননদ আরহার বয়সী। তার যেন কোনো কষ্ট না হয়, সব রকম ব্যবস্থা করে রেখেছে নুয়ান। আরহাকে গাড়িতে তুলে দিয়ে স্পষ্ট আদেশ করল, বাড়ি যেয়ে রেস্ট নিবি, কোনো কাজে হাত লাগাবি না। কাজের খালা আছেন, তিনি সব করবেন। মিষ্টি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো আরহা। এমার্জেন্সি থেকে কল আসছে। আরহার মাথায় আলতো হাত বুলিয়ে উপরে চলে গেল নুয়ান। যে আরহা গাড়ির দরজা লাগাবে অমনি দরজার সামনে এসে দাঁড়ালো অ্যানা। আচমকা অ্যানাকে দেখে আরহা হতভম্ব বিমূঢ়। এতদিন পর দেখে চোখ ভরে এলো তার। গাড়ি থেকে নেমে আলতো করে জড়িয়ে ধরল। রিশতায় ছোট হলেও বয়সে আরহার বড় অ্যানা। কিন্তু অ্যানার অসুস্থতায় ছেলে মানুষই বাচ্চামো স্বভাবে ভীষণ মায়া হয় আরহার। এতদিন দায়িত্ব নিয়ে বড়দের মতো আগলে রেখেছিল অ্যানাকে, শিশুদের মতো দেখাশোনা করেছে। আজ এতদিন পর অ্যানাকে দেখে আরহার ভেতর মমতাবোধ চিনচিনিয়ে ব্যথা দিচ্ছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে অনর্গল। ফিসফিস করে বলল অ্যানা, এতদিন ভাবি কই ছিল তুমি? বাসায় আসো না কেন? আমি তোমাকে মিস করেছি, খুব মিস করেছি। আরহা চুপ। অ্যানা আবারও বলল, ভাবি তোমার পেটে কি হচ্ছে? এত ফুল আছে কেন? কি খেয়েছো তুমি? ঘাবড়ে উঠল আরহা। অ্যানাকে ছেড়ে পেট ঢেকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? সাথে কে তোমার? উত্তর দিল না অ্যানা। ঘাড় ব্যাকা করে মাথা চুলকাতে চুলকাতে গোমরা মুখে বিড়বিড় করে কিছু বলল। কানে এলো না আরহার। অমনি পেছন থেকে অ্যানার নার্স শিলা ছুটে এলো। অ্যানার মুখোমুখি দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে চোখ বুজে ভারী শ্বাস ফেললো। আরহা প্রশ্ন করলো, তোমরা এখানে কেন? মাথা তুলে তাকালো শিলা। প্রথমে চোখ গেল আরহার ভারী পেটের দিকে। মুখের দিকে তাকিয়ে খুশিতে চকচক করে উঠল চোখ। ক্লান্তি ভুলে উল্লসিত কণ্ঠে গদগদ করে বলল, কেমন আছেন ম্যাডাম? কতদিন পর আপনাকে দেখলাম, ভালো আছেন? ইতস্তত বোধ করলো আরহা। মিনমিন করে বলল, জি ভালো। আপনারা এখানে কেন? অ্যানা ম্যাডাম ডক্টরের কাছে এসেছি। একাই আপনারা? ড্রাইভার আছে। শান্ত শ্বাস ফেলল আরহা। ভয় কাটিয়ে নিস্তার হলো। এখানে থাকা যাবে না বেশিক্ষণ। মাথা ঘুরছে তার, চোখ ভরে আসছে বারবার। শক্ত আরহা ভেঙে যাচ্ছে, আবার নড়বড় করছে। উপরে আবৃত শক্ত আবরণ। অ্যানার মাথায় হাত রেখে আদর করে মিষ্টি হাসলো। তারা দিয়ে শিলার উদ্দেশ্যে বলল, এনার খেয়াল রাখবেন, আমি আসি। চোখের কোণ মুছে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে টেনে ধরল অ্যানা। মায়া কণ্ঠে কেঁদে বলল, আবারও পালাচ্ছ ভাবি? তোমার সাথে যাবো আমি। আরহা পেছন ফিরল। অ্যানার চোখে জল মুছে দিয়ে গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, বাড়ি যাও, ভাইয়া চিন্তা করবে। বাড়ি যাব না আমি। ভাইয়া পচা, বকা দেয় আমায়। তোমার সাথে যাবো, নিয়ে যাও আমায়।
তুমি না গুড গার্ল, জেদ করে না। তুমি যাও, আমি আসছি। না না, তুমি এখনই আমার সাথে যাবে। আরহা ক্লান্তিকর নিঃশ্বাস ছাড়ল, অসহায় ভঙ্গিতে চাইল শিলার দিকে। শিলা বোঝানোর চেষ্টা করলো, কাজ হলো না। আরহা হাত ছাড়াতে চাইলে এনা কেঁদে কেটে জোর করে টানতে টানতে নিজের গাড়িতে নিয়ে গেল। আরহা চুপচাপ উঠে বসলো, মনে মনে ভেবে রাখলো সামনের সিগন্যালে কিছু কেনার কথা বলে গাড়ি থেকে নেমে যাবে। এই গাড়িতে দম বন্ধ হয়ে আসছে, মাথা জেঁকে ধরেছে পুরনো স্মৃতি, যা শুয়ের মতো বিচ্ছে বুকে। মুভ অন বেশ সামান্য শব্দ, তবে এটা জীবনের সবচেয়ে তিক্ত শব্দ। অতীতের স্মৃতি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া যেন তেন কথা নয়। জীবনের সকল তিক্ত বিষাক্ত যন্ত্রণাদায়ক অনুভূতির সাথে লড়াই করে সামনে এগুতে হয়। অতীত ভুলে ভালো থাকতে হয়, কিংবা ভালো থাকার নাটক করতে হয়। বুকে এক আকাশ ঘৃণা জড়িয়ে মুভ অন করেছে আরহা। ইসাক নামটা নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলেছে, তাই বলে ইসাকের ঘৃণার দেয়ালে এনাকে বাঁধবে কেন? এনার সাথে তার সম্পর্ক থাকবে চিরকাল। কিছু কিছু সম্পর্ক হয় মনের গহীন থেকে, যা সমাজের নির্ধারিত নিয়ম বেঁধে থাকা সম্পর্ক থেকে অনেক উপরে। আচমকা তীব্র গতিতে গাড়ি থামলো। সিগন্যাল পড়েছে কি? ঘাড় উঁচিয়ে তাকালো আরহা, না পড়েনি। গাড়ির সামনে মাস্ক পরা কয়েকজন লোক এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সামনের কাজ এসে লাগলো আরহার গায়ে। আরহা এনাকে শক্ত করে বুকে চেপে ধরলো, ভয়ে চোখ বুজে অনবরত চিৎকার করতে লাগলো। কোনো কারণ ছাড়াই লোকগুলো গাড়ি ভাঙছে। প্রথম প্রহারে স্টিক এসে শিলার মাথায় লেগেছে। ড্রাইভার বাধা দিতে চাইলে তার মাথায় প্রচণ্ড আঘাত করলো, মাটিতে লুটিয়ে পড়লো সে। গাড়ির ব্যাক সিটের দিকে এগিয়ে এলো, এনার হাত চেপে গাড়ি থেকে টেনে বের করতে চাইলে আরহা বুকের সাথে শক্ত করে ধরে রাখলো এনাকে। ভয়ে কেঁদে কেঁদে বলল আরহা, আপনাদের টাকা পয়সা যা চাই সব দেব, যেতে দিন আমাদের, কোনো ক্ষতি করবেন না প্লিজ। লোকগুলো শুনলো না, জোর করে টেনে হিচড়ে এনাকে টেনে বের করতে চাইলো। আরহা বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কান্নাকাটি করলো। তাদের মন গড়ল না, তাদের সাথে হাতাহাতি হলো আরহার। এক পর্যায়ে তাদের একজন আরহাকে গাড়ির ভাঙা কাচের উপর ছুঁড়ে ফেললো। হাতে মুখে কাজ চুবলো আরহার। যন্ত্রণা ক্লিষ্ট আর্তনাদ করে উঠল, হাত মুখ থেকে অনর্গল রক্ত ঝরছে। শরীর দুর্বল হওয়ায় জ্ঞান হারালো আরহা। পেছন থেকে তাদের দলের একজন ছুটে এসে ভীতু কণ্ঠে বলল, ভাই, এটা তুই কি করছস? তুই জানস এটা কেডা? চেয়ারম্যান সাহেবের সেরি আরহা। বাকিরা আটকে উঠল। অন্যজন ভয়ে ফিসফিসিয়ে বলল, আপা, গাড়ি যাইবন না আর। দূর থেকে দুজন গার্ড ছুটে আসছে, সাথে অনেক মানুষ নিয়ে। মানুষ আসতে দেখে দ্রুত পায়ে ছুটে পালালো সবাই। গাড়ি থেকে বেরিয়ে ব্যস্ত পায়ে হাসপাতালের দিকে অগ্রসর হচ্ছে ইসাক। শরীর ঘেমে নিয়ে একাকার, চুল থেকে টপটপ পানি ঝরছে। ভীতিকর ভোতামুখ। লিফট থেকে বেরিয়ে ঝটপট রিসেপশনের দিকে এগিয়ে গেল। তথ্য জোগাড় করে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে পা বাড়ালো। হন্তদন্ত পায়ে এনার কেবিনে ঢুকলো। মাথায় চোট লেগেছে এনার, অচেতন পড়ে আছে বেডে, হাতে স্যালাইন চলছে। খানিক পূর্বে ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে, ঘুমাচ্ছে এখন। ভয়ে জড়সড় হয়ে জিজ্ঞাসা করলো। এনা এখন কেমন আছে? ইজ শি অল রাইট? ডাক্তারের স্বাভাবিক উত্তর, উনি ঠিক আছে, মাথায় চোট লাগার কারণে দুর্বল হয়ে পড়েছে। স্যালাইন শেষ হলে সন্ধ্যায় বাড়ি নিয়ে যেতে পারবেন। স্বস্তির নিঃশ্বাস ফেললো ইসাক। বুকের পাথর নামলো। অফিসে জরুরি মিটিংয়ে ছিল। হাসপাতাল থেকে ফোন পাওয়া মাত্র এইসব কাজকাম ফেলে কোনো রকমে ছুটে এসেছে। ভীষণ ভয় পেয়েছিল। নিঃশ্বাসের গতি এখনো ভারী। বেডের পাশে ছোট চেয়ার টেনে ধপ করে বসলো। রাগে শরীর কাঁপছে তার। সে জানে এসব জঘন্য কর্মকাণ্ডের পেছনে নুয়াসের কারসাজি। ইসাকের উপরেও কয়েকবার হামলা চালিয়েছে, পেরে উঠতে পারেনি বিধায় এবার এনার উপর হামলা করেছে। নুয়াস জানে এনা ইসাকের একমাত্র পরিবার। এনাকে আঘাত করলে ইসাক আঘাত পাবে। দৃষ্টি কঠিন, রক্তিম চাহনি। রাগ নিয়ন্ত্রণ করে মুষ্টিবদ্ধ করে নিল হাত। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো ইসাক, এর ফল তোকে পেতে হবে নুয়াস। ডাক্তারের ডাকে নরম হলো ইসাক। ডাক্তার আবারও বললেন, কিন্তু বাকি তিনজনকে হসপিটালে থাকতে হবে কিছুদিন। ভ্রু কুচকে এলো ইসাকের। তিনজন? গাড়িতে আনার সাথে শিলা ড্রাইভার ছিল, তাহলে বাকি একজনকে? ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো ইসাক। ডাক্তার আবারও বললেন, ওনাদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিক্যাল, প্রেগন্যান্সির 18 উইক, হাতে পায়ে মাথায় চোট লেগেছে খুব, রক্তক্ষরণ হয়েছে অনেক, পেটে আঘাত লেগে বড় কোনো বিপদ হতে পারত। সুচালু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো ইসাক, নাম কি ওনার? জানি না, গাড়িতে ছিল, সাথে মোবাইল ব্যাগ, কিছুই মেলেনি তো। চিন্তিত হলো ইসাক। কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলো, ওয়ান্ট নাম্বার? পার্স থেকে নার্স বলল। কেবিন ছেড়ে বেরিয়ে গেল ইসাক। কপালে চিন্তার ছাপ। এনার সাথে মেয়েটাকে ভাবতে ভাবতে 412 নম্বর ওয়ার্ডের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে মধ্যবয়সী এক পুরুষ দাঁড়িয়ে। পোশাক আশাকে মনে হচ্ছে গার্ড। উনি ফোন করেছিলেন, বুঝতে অসুবিধা হলো না ইসাকের। ইসাককে দেখে লোকটা এগিয়ে আসলো, জিজ্ঞাসা করলো, আপনি কে? উনার আত্মীয় স্বজন?
না, আমি ইশরাক। আপনি যাকে ফোন করেছিলেন। সাহেব আপনি? আমি রাহিম মিয়া। আমার বোনের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ চাচা। ধন্যবাদ আমাকে না, ভিতরে ওই মামুনিকে দিয়েন বাজান। দূর থেকে দেখছি উনি আপনার বোনের প্রাণ বাঁচিয়েছে, একা লড়েছে। আমি লোক জড়ো করে আস্তে আস্তে ডাকাতরা ততক্ষণে পালিয়েছে। ইসাক লোকটার হাতে টাকা গুজে দিয়ে বলল, আমার বোনের প্রাণ বাঁচানোর জন্য সামান্য কিছু উপহার চাচা। ওইসবের দরকার নেই বাজান। মানুষ মানুষের সাহায্য করবে, এটাই তো ধর্ম। হসপিটালে দৌড়াদৌড়ি করতে আপনার চাকরির ক্ষতি হয়েছে, এই টাকাটা ক্ষতিপূরণ বাবদ রাখেন। ইসাকের জোরাজোরিতে টাকাগুলো নিয়ে নিলেন তিনি। বিদায় দিয়ে বেরিয়ে গেল। উনি বেরিয়ে যেতে গ্লাসে উকি দিতেই দেখলো ইসাক ভিতরে কেউ একজন আছে। খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলো। কোনো ভাবান্তর না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। প্রথমে দৃষ্টি গেল বেডের পাশে দাঁড়িয়ে থাকা নার্সের দিকে। জিজ্ঞাসা করলো ইসাক, জ্ঞান ফিরছে ওনার? এখনই ফিরিনি স্যার। ইসাক কিছু বলবে তার পূর্বেই তার দৃষ্টি আটকালো বেডে নেতিয়ে থাকা নিষ্প্রাণ আরহার দিকে। থমকে গেল সে। দুপা পিছিয়ে গেল পিছনে। চোখ মুখ হতভম্ব, বিমূঢ়, ভয়ের ছাপ। দুনিয়া ঘুরছে তার আশেপাশে, কোনো কিছুই কানে আসছে না তার। চারিদিক থমকে গেছে যেন। মাথা চেপে পাশের সোফায় বসে পড়ল সে। ছোট ঢোক গিলে ভীতু ভীতু দৃষ্টিতে আরহার পানে চাইল। হাতে পায়ে সাদা ব্যান্ডেজ, রক্তে ভিজে। গাল কপালে কাচের আঁচড়ের দাগ, টিমটিম চলছে শ্বাস। হ্যাংলা শরীরে ভারী পেট স্পষ্ট ভেসে। ভ্রুদয় কিচকে এলো ইসাকের। নার্স কিছু বলছিল, কানে এলো না তার। হাত উঁচিয়ে তাকে বেরিয়ে যেতে ইশারা করলো। চুপচাপ বেরিয়ে গেল নার্স। কোলাহলশূন্য কেবিনে ইসাকের অস্থির নিঃশ্বাসার যন্ত্রে টিট টিট আওয়াজ। সাহস চেপে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কাপা কাপা ছোট পায়ে সামনের দিকে এগিয়ে গেল। বেড থেকে সামান্য দূরত্ব। 2 কদম এগিয়ে আরহার ফোলা পেটের দিকে কাপা কাপা হাত এগিয়ে দিল। 2 কদম এগিয়ে আরহার ফোলা পেটের দিকে কাপা কাপা হাত এগিয়ে দিল। অনবরত কাঁপছে হাত। পেটে হাত ছোঁয়ানো সাহস হচ্ছে না তার। বুক কাঁপছে, প্রচণ্ড জ্বালা পোড়া করছে চোখ। গলা চেপে ধরেছে কেউ। ফুলে ফেপে উঠছে অনুভূতিরা। নিঃশ্বাসের অসামান্য ওঠানামা। বুক জুড়ে অন্যরকম অদ্ভুত এক অনুভূতি। পেটে হাত ছোঁয়াতে যেও পারল না সে। জানা অজানায় গ্লানি চেপে ধরেছে মন। গহীন অনুশোচনায় আচ্ছন্ন বিবেক। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল ইসাক। চাপা খুশিতে বুক ফেটে যাচ্ছে তার। চোখের কোণ বেয়ে আনমনে বেরিয়ে এলো অশ্রুজল। গাল বেয়ে জমিনে ঝরল টপ করে। দৃষ্টিতে স্নিগ্ধতা, প্রশান্তি অগাধ। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে তৃপ্তিকর হাসি। বাড়ি ফিরে ছটফট করছে ইসাক। ঘর জুড়ে পায়চারি করছে অনবরত। চোখে মুখে খুশির উল্লাস। চঞ্চল মন অনুভূতিতে উচ্ছ্বসিত। পাঁজর, হাত পা কাঁপছে। কোথাও শান্তভাবে বসতে পারছে না সে। পরিবার, আত্মীয় স্বজনহীন কাঙাল ইসাক। পরিবার বলতে এনাই একমাত্র। তার ছন্নছাড়া এলোমেলো জীবনে বাবা হওয়ার সংবাদটা যেন চৈত্রের মাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি। অনুভূতির বাহির প্রকাশ করতে পারছে না সে। উত্তেজনায় ছটফট করছে। খানিকক্ষণ পায়চারি করে বিছানায় ধপ করে বসে পড়ল সে। শরীর তখনও কাঁপছে। কিছু একটা ভেবে ঠোঁট জুড়ে ফুটে উঠল বিস্তৃত হাসি। ছলছল করছে চোখ। অনুভূতিতে ফিসফিস করে বলল, আমার সন্তান আসছে, বাবা হচ্ছে আমি। বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আজ বাবার কথা খুব মনে পড়ছে তার। চোখের সামনে ভেসে উঠছে তার ছোটবেলার ছবি। বাবার সাথে বরাবরই সহজ সম্পর্ক ছিল তার। ছোট থেকে বাবার সাথে তার বন্ডিং ছিল মজবুত। প্রথম প্রিয় বন্ধু। বাবার হাত ধরে হাঁটাহাঁটি পা পা করে বেড়ে ওঠা। বাবা ভীষণ ভালো গিটারিস্ট ছিলেন। ওনারই থেকে মিউজিকের প্রতি ইসাকের এত টান, এত অনুরাগ। প্রত্যেক ভোরের মতো সেদিন ভোরেও চলছিল গানের রেওয়াজ। ইস্তাম্বুলের বিশাল বাড়ির মাঠ, সামনে বিস্তৃত বাগান। বরাবরই বাবার সাথে প্রতিযোগিতা ছিল তার। স্বপ্ন ছিল বাবাকে পেছনে ফেলে বিশাল বড় গিটারিস্ট হবে। ভোরের আলো জমিন ছুঁয়েছে সবে। প্রকৃতি তখনও জাগেনি। বাগান থেকে ভেসে আসছে গিটারের চড়া আওয়াজ। বাবা ছেলের প্রতিযোগিতা চলছে। যুগলবন্দিতে নেমেছে দুজন। ইসাকের চোখে মুখে অদম্য জেদ। আজ অব্দি বাবার কাছে জিততে পারেনি কখনো। বারবার গোহারা হেরেছে। আজ জিতার জন্য জনপ্রাণ এক করবে। আজ জিতার জন্য জানপ্রাণ এক করবে। নিজের সর্বোচ্চ চেষ্টা লাগাবে। গিটারের উত্থাপিত ধ্বনিতে জেগে উঠেছে আশেপাশ। থামছে না গিটার। চলছে বাবা ছেলের সংগ্রাম। আচমকা গিটারের তারে হাত কাটল ইসাকের। কেঁপে উঠলেও থামল না সে। জেদ ধরে বাজিয়ে যাচ্ছে গিটার। খেয়াল করলেন তিনি ইসাকের জেদ সম্পর্কে পরিচিত ছিলেন তিনি। জানতেন ইসাক জেদ ধরেছে, হারবে না। আজ না জিতা অবধি সে থামবে না। তিনি পিছিয়ে গেলেন। বুঝে নিল হাত থেমে গেল গিটার। ইসাক থমকে গেল। তার বাবা ছিলেন ভীষণ কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। তিনি কখনো কারো সামনে হাঁটতে পছন্দ করতেন না। জিতাটাই ছিল তার নেশা। হুট করে বাবার এভাবে পিছিয়ে যাওয়া অবাক করলো তাকে। একরাশ বিস্ময় জুড়ে প্রশ্ন করেছিল সেদিন। বাবা তুমি পিছিয়ে গেলে কেন? থেমে না গেলে নির্ঘাত তুমি জিততে। তিনি মুচকি হেসে এগিয়ে এলো ইসাকের হাতে। রক্ত মুছে দিতে দিতে বললেন, আমার সামনে আমার পরাজয় লজ্জার নয়, গর্বের। পৃথিবীতে প্রত্যেক বাবাই চায় সে তার চেয়ে তার সন্তান এগিয়ে যাক। এটা আনন্দের, নিজের আত্মসম্মান থেকেও বেশি আনন্দের।
তিনি আবারও হাসল। নিজের 14 বছর বয়সী ছেলের মুখে আত্মসম্মান নামক ভারী শব্দ শুনে তিনি চমকায়নি, বরং খুশি হয়েছিল। ছেলের মাথায় হাত রেখে বলেছিল সেদিন, তুমি যেদিন বাবা হবে সেদিন এই সুখ উপলব্ধি করতে পারবে। পিতৃসুখ বড়ই অদ্ভুত। আজ বাবার বলা কথাগুলো কানে বাজছে, অনুভব করছে সেই সুখ। আরহার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে ভাবতে চোখ মুখ আনন্দে ভরে উঠেছে তার, খুশিতে ভারী হচ্ছে নিঃশ্বাস। চোখ বুজে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল সে। আচমকা মাথায় অদ্ভুত চিন্তা নাড়া দিয়ে উঠল। ঝপ করে উঠে বসলো ইসাক। মনে মনে বলল, আরহা কি সন্তানের কথা 3 মাস আগে থেকে জানতো? তাহলে এতদিন জানালো না কেন? এই সন্তানের কারণে কি সে এত শান্ত? আমার লুকাতে চেয়েছিল যদি সন্তান নিয়ে পালিয়ে যায়? নিজের সাথে মনে মনে কথা বলছে ইসাক। আকস্মিক চিৎকার করে উঠল, একাকী গম্ভীর কণ্ঠে আওড়ালো, আমার সন্তানকে আমার থেকে কেউ দূর করতে পারবে না, কেউ না, তার মাও না। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল ইসাক। আরহার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ। বিপদ কাটলেও দুর্বলতা কমেনি। একটু আগেই ডাক্তার চেক আপ করে গেছে, আরও 2-3 দিন থাকতে হবে এখানে। ছোট শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো সে। নুয়ানের চোখে মুখে রাগের আভা, বোনের অসুস্থতায় ব্যথিত ক্ষোভ। আরহা হাসার চেষ্টা করলো, আলতো কণ্ঠে বলল, আমি সুস্থ আছি ভাই। নুয়ানের গম্ভীর আওয়াজ। তোকে সোজা বাড়ি ফিরতে বলেছিলাম। আচমকা হসপিটালে এনার সাথে দেখা হয়ে গেল, তাই। তুই হুড়মুড় করে গাড়িতে উঠে পড়লি এত কিছুর পর? এই তোর কি আত্মসম্মান নাই? আরহা এবার বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এসবে এনার কি দোষ? কোনো অমানুষের সাজা তাকে কেন দেব? তাছাড়া আমি চলে আসতে চেয়েছি, এনাই জেদ ধরছিল, তাই পারিনি। বিড়বিড় করে কিছু একটা বলল নুয়ান। আরহা আবারও বলল, ভাই, এনা খুব ভালো মেয়ে। জানি, সে অসুস্থ খুব। জানি তো। আশ্চর্য, একবার দেখতে যাবে না? না, যাব না। কেন? এমনি। তুমি তো ওকে পছন্দ করো ভাই। আমার বোন থেকে কোনো পছন্দই দামি নয়। ব্যাস, তিরু এই টপিক নিয়ে আর কোনো কথা নয়। ওষুধ খেয়ে রেস্ট নে। আরহা টু শব্দ করলো না, চুপ রইল। নার্স ওষুধের ফাইল হাতে এগিয়ে এলো। ওষুধ দেওয়ার সময় হঠাৎ ফাইলে গার্জিয়ান সিগনেচারে চোখ আটকালো। আরহার থমকে গেল, সে ভয়ে চুপসে গেল। একদম হাত পা ঘামছে, থরথর কাঁপছে। ইসাক কি কিছু টের পেয়েছে? ঝটপট করে বেড থেকে উঠার চেষ্টা করলো। নুয়ান আটকালো। ভীতু উত্তেজিত কণ্ঠে বলল আরহা, আমি এক্ষুনি বাড়ি যাব ভাই। নুয়ান বিস্মিত বিমূঢ়। আচমকা আরহার উত্তেজনার কারণ খুঁজে পাচ্ছে না সে। আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, হঠাৎ কি হলো তোর? ডক্টর বলেছে আরো 2 দিন এখানে থাকতে। আরহা আগের মতোই উত্তেজিত কণ্ঠে বলল, আমি এখনই ফিরবো, এখন মানে এক্ষুনি। নুয়ান বুঝানোর চেষ্টা করলো, কাজ হলো না। অবশেষে হার মেনে ডক্টরের কাছে রিলিজ ফাইল তৈরি করতে চলে গেল। আকাশ কালো করে মেঘ জমেছে, ঝিরিঝিরি বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। বোরখার কালো ওড়নায় মুখ ঢেকে বস্তির চিকন রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে আরহা। তার অপেক্ষিত উৎসুক দৃষ্টি বস্তির সরু রাস্তায়। ঘণ্টাখানেক পূর্বে এখানকার এক পতিতার হাতে মেধার সন্ধানের বার্তা পাঠিয়েছে। মহিলা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে চকচকে হাজার টাকার লোভ সামলাতে পারেনি সে। আরহা থেকে টাকা নিয়ে গলির পথে রওনা হয়েছে। সেই যে গেল, এখন অবধি ফিরেনি। পাশ থেকে কাজের খালা ফিসফিসিয়ে বলল, চলো আম্মা, বাড়ি ফিরা যাই। বেশ্যাগো জন্মের ঠিক থাকে না, জবানেরও ঠিক থাকে না। আহা খালা, এভাবে বলছেন কেন? ওরাও মানুষ। কেউ কি আর শখ করে এই পথে নামে? পিঠ যখন দেয়ালে ঠেকে তখনই এই পথে আসে। কাজের খালা দমে গেল, খানিক চুপ থেকে আবারও বলল, শুধু শুধু অপেক্ষা করতেছো আম্মা, আসবো না ওই মাগি। কথার কি তেজ দেখো নাই? যদি আসে? আশানুরূপ কণ্ঠে বলল আরহা। আশেপাশে চোখ বুলাচ্ছে। বৃষ্টি বাদলের দিন থেমে নেই কিছু। চারিদিকে কোলাহল মেতে। অল্প বয়সী মাঝবয়সী মেয়েগুলো কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে। চাকচিক্য পোশাকের আড়ালে মেয়েদিন কোমর বেরিয়ে। চড়া সাজসজ্জার ঠোঁটে টকটকে লিপস্টিক। হাত বাড়িয়ে অশ্লীল ইশারা ভঙ্গিতে খরিদ্দার ডাকছে। মাতালদের আনাগোনা আশেপাশে, নাকে তীব্র গন্ধ বাজছে। অস্বস্তিতে গা গুলিয়ে আসছে আরহার। নাক মুখ খিচে আরও আধা ঘন্টা অপেক্ষা করলো মহিলার। আসলো না সে। আশাহত হলো সে। একসময় তার মনে হলো কাজের খালার কথাই ঠিক, মহিলা ফিরবেন না, টাকা নেই, উধাও হয়েছে। সে হতাশ ভঙ্গিতে সামনের দিকে পা বাড়াতে পেছন থেকে কেউ আরহার নাম ধরে ডাকলো। থেমে গেল সে। মস্তিষ্ক সচল হলো আরহার। ততক্ষণে ঘাড় ঘুরিয়ে দেখলো সেই মহিলা এই দিকে ছুটে আসছে। সামান্য দূরে মুখোমুখি দাঁড়িয়ে ঝুঁকে পড়ল সে। হাঁপিয়ে উঠছে, জিহবা বেরিয়ে এসেছে তার।
হাঁটুতে হাত দিয়ে ভারী ভারী শ্বাস ফেলছে। ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলো আরহা। মেধা আপা কই, আসেনি? মেয়েটা না সূচক মাথা নাড়ালো, যার অর্থ আসেনি। আশাহত হলো সে। মুখ বুজে গেল তার। ছোট নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলো। আমার কথা বলেননি? এবার মুখ খুলল মহিলা। হাঁপাতে হাঁপাতে বলল, কইছি জলসা ঘরে বড় আয়োজন, বড় সেরাই বয়স, বাহির হওয়া যাইব না কারো, সকলের উপর কড়া নজর ম্যাডামের। আপনি যে বাহিরে? আমি তো ধান দেয় নতুন। কথা শেষ করে একটা কাগজে বাড়িয়ে দিল আর হাত দিকে। কাছে এসে ফিসফিস করে বলল, এটা দিছে মেধা, কইছে তোমার সব প্রশ্নের উত্তর এই কাগজে পাইবা। বুঝে থাকা চোখ মুখ উজ্জ্বল হলো। আরহার মহিলার হাত চেপে মুচকি হেসে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। তারা দিয়ে বললেন তিনি। আমি লোভী কিন্তু ঠক না। এখন যাই, কেউ দেখলে সমস্যা হইব আবার। যত তাড়াতাড়ি সম্ভব তুমিও এখান থেকে চইলা যাও। এই জায়গা সুবিধার না, তোমার মতো সুন্দরীর জন্য তো একেবারেই না। বলেই চলে গেলেন তিনি। আরহা কাগজটা ব্যাগে ভরে সামনের দিকে পা বাড়ালো। আচমকায় দমকা হাওয়ায় মাথার কাপড় সরে গেল তার। ওড়না ছড়াতে যাবে এমন সময় কেউ হাত টেনে ধরলো। আরহার মাথা তুলে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। সে এক মাতাল নেশার ঘোরে ঢুলুঢুলু করছে। ঘৃণায় গা গুলিয়ে আসলো আরহার। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিল। সামনের দিকে এগিয়ে যেতে পেছন থেকে মাতালের আওয়াজ ভেসে এলো। এত ভাবলেও কেন সোনা? ঘন্টাপতি দর কত তোমার? 5,000 দিমু, চলবো? স্তব্ধ আরহা। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মাথা ফেটে যাচ্ছে তার। ঘৃণায় ঘিন ঘিন করছে শরীর। পেছনে ফিরে হন্তদন্ত পায়ে এগিয়ে গিয়ে চট করে চর বসালো গালে। দাঁতে দাঁত চেপে বলল, অমানুষ, মেয়ে দেখলেই গায়ে জ্বালা ধরে। রাগে লাল হয়ে উঠল সেই লোক। দাঁতে দাঁত কিরমির করে চিৎকার করে বলল, মাগি আমার সিনস, তোর বিছানায় নেওয়া আমার 1-2 এর ব্যাপার। কুত্তা জানোয়ার, জুতা পেটা করব। বাড়িতে মা বোন নাই? আরহার কিছু বলার আগেই হাত চেপে ধরলো। হাত ধরে টানাটানি শুরু করলো লোকটা। কাজের খালা এগিয়ে এসে আরহার হাত ছাড়ালো। বাজে ভাষায় গালাগালি শুরু করলো। আশেপাশের লোক জড়ো হতে শুরু করেছে। লোকটা বারবার রেগে কুদে আরহার দিকে এগিয়ে আসছে। নোংরা ভাষায় গালাগালি করছে। এমন একটা নোংরা জায়গায় এমন বিচ্ছিরি ঝামেলায় জড়িয়ে লজ্জা অপমানে জর্জরিত আরহা। জীবনের প্রথমবার এমন জঘন্য পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। এত অপদস্থ এর আগে হয়নি কখনো। জলে চোখ টলটল করছে। আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কাজের খালার হাত টেনে ভিড় কাটিয়ে কোনো রকমে বেরিয়ে এলো আরহা। দূর গাড়ি থেকে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি পুরো ঘটনা পরখ করছে। ক্রোধে তার চোখ জ্বলছে। আরহা চলে যেতে গাড়ির পেছন থেকে মোটা লাঠি নিয়ে ক্ষিপ্ত পায়ে লোকটার দিকে এগিয়ে গেল সে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির পানিতে ভিজে নিয়ে একাকার আরহা। গা থেকে টপ টপ পানি ঝরছে। ছোট ছোট ধাপে মন মরা হয়ে ঘরে ঢুকলো। আলো জ্বালাতে ড্রয়িং রুমে নুয়ানকে দেখে চমকালো। বেশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে নুয়ান জড়সড় পায়ে ভিতরে প্রবেশ করলো। আরহা আমতা আমতা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কখন আসলে ভাই? অনেকক্ষণ, তুই কোথায় ছিলি? আধো আধো কণ্ঠে উত্তর দিল আরহা। মার্কেটে গিয়েছিলাম। তাই নাকি? কি কিনলি দেখি? নড়ে চড়ে উঠল আরহা। কি দেখাবে? সে তো মার্কেটে যায়নি। ভাইকে কি সত্যিটা বলবে? সব শুনে ভাই যদি রাজি হবে, যদি বাধা দেয়? আমি জানি মিথ্যা বলছিস, তুই মার্কেটে যাসনি। মাথা ঝুঁকে গেল আরহার। নুয়ান আবারও বলল, কোথায় ছিলি জানতে চাইবো না। তুই যথেষ্ট বুদ্ধিমতী, নিজের ভালো বুঝিস। তবে হ্যাঁ, নিজের ঘাড়ে কোনো বিপদ ডেকে আনিস না। এখন অতীত ছাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন। শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, নিজেকে সময় দে। আরহা চুপ। গম্ভীর কণ্ঠে নুয়ান বলল, আগামীকাল তোকে নিতে নোয়াজ ভাই আসবে। বাবা কথা দিয়েছে, বিয়ের কথা তুলবেন না আর। তোর ইচ্ছাতেই হবে সব। আরহা প্রতি উত্তর করলো না। ঘন ঘন নাক টানছে সে। ঠান্ডায় ঠক ঠক কাঁপছে। শান্ত কণ্ঠে বলল নুয়ান, সর্দি বসে যাবে, ভেজা কাপড় ছাড়িয়ে নে। ঘরে চলে গেল আরহা। ভেজা কাপড় ছাড়িয়ে কফির মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে বিষিয়েছে মন। বিকেলের ঘটনা মনে করে ঘিন ঘিন করছে গা। চারিদিকে তোলপাড় করে বর্ষণ ঝড়ো হাওয়ায় প্রকৃতি মেতে। বৃষ্টির ছিটে ফোঁটা বারান্দার রেলিং ডিঙিয়ে গা ভিজাচ্ছে আরহার। আকাশি ঢিলে ঢালা ফিনফিনি কুর্তি ভিজে গায়ে লেগে একাকার। লতানো মুক্ত কেশ ঝড়ো হাওয়ায় ভেসে। মুখ বাড়িয়ে চোখ বুজে নিয়েছে সে। ক্লান্ত মুখখানায় ঝরঝর করে
বৃষ্টি নামছে, জলধারা এসে ছুঁয়েছে ঠোঁট, ঘন বর্ষণের ছাপ লাগছে মনে। দূর বিল্ডিংয়ের নিচে গেটের কাছে কালো গাড়ি থেমে, কাচের আড়ালে নিমিষ যে একজোড়া তৃষ্ণার্ত চোখ, বৃষ্টি স্নাত কাচের উপর আরহার প্রতিবিম্ব ভেসে। রক্তাক্ত হাত ছোঁয়ালো প্রতিবিম্বে নির্বিকার চেয়ে রইল আরহার পানে। দৃষ্টিতে এক সমুদ্র আক্ষেপ, না পাওয়ার তীব্র গ্লানি। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, ভাঙছে কারো মন। অনুতাপ অনুশোচনার তাপে পুড়ছে কারো বুক। মাঝরাত, ঘড়ির কাঁটায় বরাবর 3টা। বর্ষণ থেমেছে অনেক আগে। রাস্তাঘাট কাদা জলে স্যাঁতস্যাঁতে। বাড়ির বাহিরে লোহার গেট স্নিগ্ধ বাতাসে ঢুলঢুল করছে। চারিপাশে ঝিঝি পোকার মৃদু আওয়াজ। ক্ষিপ্ত গতিতে খটখট করে জিপ গাড়ি থামলো ইসাকের বাগান বাড়িতে। গাড়ি থেকে নেমে এলো জিহাদ। ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেল ভেতরের দিকে। কলিং বেল চাপলো 2-3 বার, কাজ হলো না। দরজায় হাত রাখতে খুলে গেল। অন্ধকার চারিপাশ, কোথাও নেই আলো। মোবাইলের ফ্ল্যাশ অন করে দোতলার সিঁড়ির দিক পা বাড়ালো জিহাদ। কয়েক সিঁড়ি উপরে উঠতে মদের বোতল এসে লাগলো পায়ে। দোতলার বড় হল ঘরটায় আবছা আলো জ্বলে, অন্ধকারে এই পুরুষালী ছায়া ভেসে। জিহাদ অগ্রসর হলো সেই দিকে। আলো জ্বালিয়ে বসলো মুখোমুখি। নেশায় বুধ ইসাক ঢুলতে ঢুলতে মাথা উঁচু করে তাকালো। বাড়ন্ত চুল, কপাল ছুঁই ছুঁই, চোখ মুখ ভয়ঙ্কর লাল, হাতের তালু ছিঁড়ে ভাগ, রক্ত শুকিয়ে কালো হয়ে জমে। জিহাদকে দেখে ফিচেল হাসলো ইসাক। লেগে আসা কণ্ঠে বলল, কেমন আছো ভাই? জিহাদ ক্ষিপ্ত কণ্ঠে বলল, নিজের কি হাল করেছিস ইসাক? ইসাকের তাচ্ছিল্য উত্তর, প্রথম নয়, এমন অনেক দেখেছো তুমি। ফোন করে এসে তুই এত শান্ত কি করে? মাথা উঁচিয়ে তাকালো ইসাক। ভাবলেশীন কণ্ঠে বলল, মরে গেছে। জিহাদ বিরক্ত হলো সামান্য। মাঝ রাস্তা মাতালকে মেরে রাখা ভাগ করে দিয়ে এসে জিজ্ঞাসা করছে, মরে গেছে? ডর ভয় অনুশোচনা বিন্দুমাত্র নেই ছেলেটার? মরেনি, তবে কন্ডিশন খুব একটা ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। শান্ত স্বরে বলল ইসাক। এখনো মরছে না কেন? বিরক্তি রেশ টেনে বলল জিহাদ। হুট করে রাস্তায় নেমে মাতালকে মারতে গেলি কেন? তাও এই পতিতালয়ের সামনে। যদি সন্দেহ হয় তাদের, আমাদের কথা হয়েছিল পতিতালয়ের দিকে আমি দেখব, আর তুই রোদপুর, তাহলে রাস্তায় নেমে মাতাল পিটালি কেন? গম্ভীর ইসাক। খুব কারণটা ব্যক্তিগত। তাদের দিকে নোংরা হাত বাড়িয়েছে, তো পাখাটা কেটে দিয়েছি তার। দোহে তাচ্ছিল্য হাসলো জিহাদ। এক মাতাল অন্য মাতালের গল্প শোনাচ্ছে, তবে সে ইসাকে যতটুকু চিনে, দিনে শুধু শুধু সহিংসতায় জড়ানো লোক সে নয়, আর পাবলিক প্লেসে তো একদমই নয়। মারার কারণটা নিশ্চয়ই বেশ জোরালো জিজ্ঞাসা করলো জিহাদ। চাঁদের দিক হাত বাড়িয়েছে তাতে তোর কি? রাগে গজগজ করে উঠল ইসাক। ক্ষিপ্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, কারণ সেই চারটা আমার, একান্তই আমার। তাকে কষ্ট দেওয়া, দূরে ঠেলে দেওয়া, প্রতিশোধে পোড়ানো, কাছে টেনে নেওয়া, তার উপর সম্পর্কের অধিকার আমার, শুধুই আমার। হতভম্ব জিহাদ। ইসাকের কথার আগা গোড়া খুঁজে পাচ্ছে না সে। ইসাক কি কারো প্রেমে পড়েছে? আবার এমন সিরিয়াস লেভেলের প্রেমিক পুরুষ তো নয় ইসাক। ইসাক অনেক মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়েছে, তবে জিহাদের আন্দাজ অনুযায়ী নুয়াসের বোন আরহার প্রতি কিছুটা দুর্বল ইসাক হওয়ারই কথা। অমন আগুন সুন্দরীর সাথে এক ঘরে এক ছাদের নিচে থেকে দুর্বল হবে না? আদৌ কি তা সম্ভব? এই নিয়ে ভয় ছিল জিহাদের। বারবার মনে হয়েছে ইসাক প্রেমে পড়বে আরহার, ভুলে যাবে প্রতিশোধ, কিন্তু শেষ অবধি নিজ সিদ্ধান্তে অটল ছিল ইসাক। চেয়ারম্যান বাড়ির লোকদের থেকে চরম প্রতিশোধ নিয়েছে, বিশ্বাসঘাতকতার প্রহার করে কলিজায় আঘাত এনে রুহ কাঁপিয়ে দিয়েছে তাদের, ধ্বংস করে দিয়েছে তাদের আদরের আরহার জীবন। গভীর ভাবনায় জিহাদ। আরহার মতো আগুন সুন্দরী ইসাকের মন গলাতে পারেনি, সেখানে এই চাঁদ আবার কে? আরহার থেকে অধিক সুন্দরী কেউ, যার জন্য ইসাক পাগল হয়ে কেঁপেছে। সোফায় মাথা এলিয়ে দিয়ে 2 ঠোঁটের মাঝে সিগারেট চেপে নেশার ঘরে বিড়বিড় করে বলল ইসাক, আমার তাকে চাই, তাকে ছাড়া চলবে না, আমার চলবে না, একদম না। চেয়ারম্যান বাড়িতে লোক লাগাও, সেখানকার পাই টু পাই আমার খবর চাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।